সুলগ্ন হত্যা মামলায় ফেঁসে যাচ্ছে উৎসব, এমনকি তার সন্তানের বাবাও উৎসব। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে আজকের গল্পে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। নতুন গল্পে দেখা যাবে যে উৎসব মুখার্জি কৃতিকার ফোনে ভয় পেয়ে গেছে। কৃতিকা যখন সুলগ্নার নামটা বলল, তখনই উৎসব চেঁচিয়ে বলতে থাকে, কে সুলগ্না, কোন সুলগ্না, আমি কোনো সুলগ্নাকে চিনি না। তারপরই ফোনটা কেটে দেয় উৎসব। তখনই বৈদেহী আসে উৎসবের কাছে। বৈদেহী জানতে চায়, উৎসব কি হয়েছে, তোকে এমন কেন দেখাচ্ছে? উৎসব তখন বলে, না কিছু হয়নি। বৈদেহী বারবার জোর করলে উৎসব তখন চেঁচিয়ে বলে, বলেছি তো মাম্মি কিছু হয়নি। তারপরেও বৈদেহী ছেড়ে দেয় না, সে জেনেই ছাড়ে। তখনই উৎসব তার মাম্মিকে বলে, মা তুমি তো সুলগ্নার কথা জানো, সেই সুলগ্নার মেয়ে এখন আমাকে ফোন করেছে। তখনই বৈদেহী বলে, কই নাম্বারটা দেখি তো, কোন নাম্বার থেকে ফোন করেছে? উৎসব তখন নাম্বার দেখায়। তারপরে বৈদেহী বলে, এ নাম্বার থেকে তো মেয়েটা আমাকেও ফোন করেছিল, দাঁড়া আমি ফোন করে দেখি। যখনই ফোন করে কৃতিকা বলতে শুরু করে দেয়, আমি আমার মায়ের খুনের প্রতিশোধ দেব। যে 4টি খুন হয়েছে সেগুলো তো আর যাকে ফাঁসানো হচ্ছে তারা করেনি, সেগুলো করেছে আপনার ছেলে উৎসব। এই কথা শুনে বৈদেহী রেগে যায়। সে বলে, তুমি এত অতীত নিয়ে এখন আর ঘাটাঘাটি করো না, যে অতীত চলে গেছে সেটা চলে গেছে। মেয়েটা তখন বলে, আমার মা খুন হয়েছে, আমি আমার মায়ের খুনের অবশ্যই বিচার চাইব। আর সেটা কে করেছে আমি ভালো করেই জানি, সেটা হচ্ছে আপনারই ছেলে। আর আমি অনেক দিন ধরে আমার নিজের পিতৃ পরিচয় খুঁজে যাচ্ছি। এই কথা শুনে রেগে যায় বৈদেহী মুখার্জি, তাকে স্টুপিড বলে রেখে দেয়। এইদিকে দেখা যায় যে বৈদেহীকে আবারও প্রশ্ন করে উৎসব, বলতে থাকে, মাম্মি কি হয়েছে? বৈদেহী তখন জোরে একটা চড় মেরে দেয় উৎসবকে। সে বলতে থাকে, খুব জঘন্য, খুব জঘন্য তোর অতীত উৎসব। তোর জঘন্য অতীতের জন্য আর কেউ নয়, আমিই দায়ী। আজকে তোর যে জীবনে ঘটনাগুলো ঘটেছে, আমি যদি তোকে প্রশ্রয় না দিতাম তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। এই কথা শুনে কেঁদে দেয় বৈদেহী মুখার্জি। সে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, এখন আমি কি করব? উৎসব তখন বলে, না মাম্মি, আমি কিছুতেই এই অতীত সামনে আসতে দিব না। এখন আমার জীবনের একটা সুন্দর সময় এসেছিল, আমি আস্তে আস্তে করে আমার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছিলাম। আর এখন কি না এই মেয়েটা এই খবরটা নিয়ে এসেছে, এটা যেভাবেই হোক আমি ধামাচাপা দিয়ে দিব। ওইদিকে দেখা যায় যে সম্পত্তির উইল নিয়ে কৌশিকী মুখার্জি কার সাথে যেন ফোনে কথা বলতে থাকে আর বলতে থাকে, রাখেন তো আপনার চন্দ্রনাথ মুখার্জি, বৈদেহী মুখার্জি, এই দুর্গা জগদ্ধাত্রী এসবের কথা রাখেন তো। শুনুন, আমি আগেও মাঠে ছিলাম, এখনও মাঠে আছি, আর বল বল আমার কোর্টেই থাকবে, বুঝতে পেরেছেন? ওরা যে যাই করুক না কেন, খেলাটা আমিই শেষে ঘুরিয়ে দিব, এমনটাই বলতে থাকে। তারপরে দেখা যায় সেখানে চলে আসে মৃণাল। মৃণাল একটা ফাইল নিয়ে চলে আসে। তারপরে মৃণাল বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, কি করছেন আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর দুর্গা মুখার্জি এমন একটা কাজ করবে আমি তো ভাবতেই পারিনি। মৃণালের এমন কথা শুনে কৌশিকী বলে, তুমি কোনো চিন্তা করো না, তবে আমি তোমাকে অনেক বিশ্বাস করেছি, কারণ তুমি আমার মেয়ের অনেক উপকার করেছো। আমার মেয়ের জীবন বাজি রাখতে নিজে বুলেট পর্যন্ত নিজের বুকে নিয়েছো, তাই আমি তোমাকে অনেক বিশ্বাস করলাম। প্লিজ তুমি আমার এই বিশ্বাসটা নষ্ট করো না। তখনই মেনন বলে, না ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আপনার বিশ্বাস কখনোই নষ্ট করব না। ওইদিকে বা আবারও যখনই কৌশিকী মুখার্জি দুর্গার কথা শুরু করে বলতে থাকে, শোনো, দুর্গা আর জগদ্ধাত্রীকে তুমি একটু চোখে চোখে রেখো, কারণ ওদেরকে কেউ একজন টার্গেট করেছে, যে কোনো সময় ওদের উপর আক্রমণ হতে পারে। তখনই মেনন জানতে চায়, কে আক্রমণ করবে, এই মুখার্জি বাড়ির কেউ? কৌশিকী বলে, না না, মুখার্জি বাড়ির কেউ না, বাহিনীর কেউ ওদেরকে আক্রমণ করবে, তুমি একটু ওদের উপর নজর রেখো, শুধু দুর্গার উপর নজর রাখলেই হবে, তুমি একটু ওকে খেয়াল রেখো, কারণ বলা যায় না কখন কি হয়। মেনন তখন কৌশিকীকে কথা দেয়, ঠিক আছে আমি দুর্গার উপরে নজর রাখবো। ওইদিকে দুর্গা আর বৈদেহী মুখার্জির মধ্যে শুরু হয়ে গেছে লড়াই। দুর্গা বলছে, আমি চেয়ারে বসবো, বৈদেহী বলছে, আমার ছেলে বসবে চেয়ারে। তখনই রাজত বলতে থাকে, খেয়েও খেয়েই শুরু হয়ে গেছে, এই খেয়েও খেয়েই করেই ওরা মরবে, শপথে শপথে করে ওরা একদিন মরে যাবে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।